সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটোলটাটা ২১ রাতের আজকের আয়োজনে। আজ কথা বলতে চাচ্ছি বাজার দর নিয়ে। দ্রব্যমূল্য নাগালের বাইরে, এই কথাটা অনেক বেশি আমরা যদি বলি আমাদের কাছে পরিচিত শব্দ হয়ে দাঁড়িয়েছে বা বাক্য হয়ে দাঁড়িয়েছে। এবং মাঝখানের সময়টাতে, অর্থাৎ আমরা রমজান মাসের কথা বললাম, বিভিন্ন পণ্য মূল্য বেঁধে দেয়া সেটা আমরা দেখেছি। আলুর দামের কথা যদি বলি, সেই আলুকে কোনো রকম বেঁধে দেয়া, ডিমের দাম, ডিমের ডজনকে বেঁধে দেয়া, আমরা এরকম বিভিন্ন জিনিস দেখেছি। কিন্তু যখনই সেই রমজান মাস শেষ হলো, আবার বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেছে, নাভিশ্বাস শব্দটা ব্যবহার করতেই হচ্ছে। সাধারণ মানুষ তাদের যে একদম কষ্ট করে যে পরিমাণ টাকা আয় করে, সেখান থেকে এই দ্রব্যমূল্যের সাথে কোনোভাবেই তাল মিলাতে পারছে না। এবং সেই কারণে সাধারণ মানুষ তো খুব কষ্টে রয়েছে। সেটা নিয়ে কে কতটা ভাবছে, যাদের ভাববার কথা, সেই আলোচনাটাই করতে চাচ্ছি। এবং ফেরদৌস আহমেদ তো থাকছি আপনাদের সাথে এই আলোচনায়, যাদেরকে পেয়েছি আলাপ করিয়ে দিচ্ছি। আমাদের নিটোলটাটা ২১ রাতের স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ অর্থনীতি সমিতি, এবং সর্বডানে রয়েছেন জাকির হোসেন, সহযোগী সম্পাদক সমকাল। আমি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। সেক্ষেত্রে জাকির হোসেন, আপনার কাছ থেকে একটু তথ্য জেনে নেই, কি অবস্থা বাজারের। এটা আপনি একদম সবশেষ তথ্য যেটা রয়েছে, বিভিন্ন পণ্যের মূল্য এবং মানুষের কি পরিমাণ কষ্ট, সেটা একটু আগে জেনে নেই। আচ্ছা, আমি প্রথমে সরকারি পরিসংখ্যান দিয়ে শুরু করি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, যেটা আমাদের ন্যাশনাল অ্যাকাউন্টিং এজেন্সি, তাদের সর্বশেষ পরিসংখ্যান এপ্রিল মাসের মূল্যস্ফীতি কত, সেটা ৯.৭-এর মতো। এবং গত এক বছরের বেশি সময় ধরে পরিসংখ্যান ব্যুরোর হিসাবেই আমাদের মূল্যস্ফীতি ৯% বেশি রয়েছে। এর মানে হচ্ছে যে গড়ে ঠিক এক বছর আগে আপনি যদি ১০০ টাকার কোনো পণ্য কিনতেন কিংবা আপনার খরচ হতো, এখন সেটা খরচ হয় ১০৯ টাকা। কিন্তু এটা কিন্তু গড়। আপনি এই যে বাস্কেটে অনেকগুলো পণ্য থাকে, তো এটা দিয়ে মূল্যস্ফীতি কার উপর কেমন প্রভাব বিস্তার করে তা পুরোপুরি বোঝা যাবে না। তো এটা তো গেল একটা সরকারি পরিসংখ্যান, যদিও এই পরিসংখ্যানের সঠিকতা নিয়ে বিতর্ক আছে। আচ্ছা, এরপর আমি রিসেন্টলি একটা অনুষ্ঠানের উদাহরণ দিই, যেখানে বাংলাদেশ উন্নয়ন অধ্যয়ন প্রতিষ্ঠান, যেটা আপনার বিআইডিএস, তাদের একটি অনুষ্ঠানে বিআইডিএসের যিনি মহাপরিচালক বিনায়ক সেন, উনি একটা তথ্য দিয়েছেন যে বিআইডিএস একটা জরিপ করে দেখেছে যে আসলে খাদ্য মূল্যস্ফীতি এখন ১৫%-এর মতো। এটা তাদের জরিপের তথ্য। যেটা পরিসংখ্যান ব্যুরোর যে পরিসংখ্যান, সেটা হচ্ছে ১০%-এর মতো আমরা সর্বশেষ যেটা দেখেছি। এরপর আপনি আসেন যে আসলে বাজারের বাস্তবতা কী। তো মূল্যস্ফীতি যে শব্দটা আমরা শুনি, সেটা হচ্ছে যে একটা বাস্কেটে মানুষের খাবার, খাদ্য বহির্ভূত পণ্য, এমনকি সেটা সিগারেটও হতে পারে, পোশাক সহ নানান পণ্যের একটা গড় দর একটা সূচকের ভিত্তিতে কত পার্সেন্ট বাড়লো সেটা নিতে। এখন আপনি যদি দেখেন যে নিত্য পণ্যের ক্ষেত্রে অবস্থা কী, আপনি যদি আলু একটা নিত্যপণ্য উদাহরণ যদি আমি দেই, আমি দেখলাম যে আমি একটা কাগজের রিপোর্ট দেখলাম পরশু, যে ঠিক গত বছরের এই সময়টা আলুর দর ছিল ৩৫-৩৬ টাকার মতো, এখন সেটা হচ্ছে ৫০-৫৫ কোথাও ৬০ এরকম। এই পণ্যটার ক্ষেত্রে কৃষি বিপণন অধিদপ্তর কিন্তু একটা যৌক্তিক মূল্য বলে দিয়েছে যে এটার উৎপাদন খরচ হচ্ছে এত, যৌক্তিক মূল্য হচ্ছে এত, সেটা হয়তো ৩৫-৩৬ টাকায় এরকম দরে বিক্রি হওয়া উচিত। এখানে একটা বিতর্ক হয়তো পরে আসবে কিংবা আলোচনাটা আসতে পারে যে আসলে কৃষি বিপণন অধিদপ্তর কি মূল্য বেঁধে দিচ্ছে নাকি যৌক্তিক মূল্যটা বলে দিচ্ছে। বেঁধে দিলে সেটার মনিটরিং একরকম, এনফোর্সমেন্ট একরকম, আর যদি বলে যে বাজারে এই পণ্যের যৌক্তিক দর এমন হওয়া উচিত, তাইলে কিন্তু সেটা আরেক রকম এনফোর্সমেন্টের জায়গাটা। তো আমরা দেখছি যে আসলে কৃষি বিপণন অধিদপ্তর বেশিরভাগ কৃষি পণ্যের ক্ষেত্রে যৌক্তিক মূল্য যেটা বলছে, বাজারের দর তার চেয়ে অনেক বেশি। এবং অনেক সময় আমদানি পণ্যের মূল্য আন্তর্জাতিক বাজার কিংবা বিনিময় হার, আমাদের টাকার মূল্যপতন ঘটলে, যেটা ক্রমাগত হচ্ছে,
ডলারের দাম বাড়লে তার সঙ্গে ব্যাখ্যা করা হয় যে কারণে। কিন্তু আপনি দেখবেন যে পণ্য আমরা আমদানি করি না, দেশে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং আমরা সেটা রপ্তানিও করি, এ ধরনের পণ্যের দামও বাড়ছে। এখন মূল্যস্ফীতি কিন্তু খুব স্বাভাবিক, পণ্যের দাম বাড়তে পারে, কিন্তু আমরা দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে অযৌক্তিকভাবে বাড়ছে, যে যৌক্তিক কথা একরকম। কারণ মূল্য বৃদ্ধি অনেক ক্ষেত্রে মূল্য কমতেও পারে যদি আপনার অনেক বেশি প্রোডাকশন হয়, আপনি যদি উৎপাদন ব্যয় আগের চেয়ে কমিয়ে আনতে পারেন, তাই না? আপনার উৎপাদনের উপকরণের মূল্য যদি কমে থাকে, হ্যাঁ, নানান কারণে কিন্তু একটা পণ্যের দাম কমতেও পারে, কিছুটা বাড়তেও পারে। এটা বাজার অর্থনীতির বাস্তবতা। কিন্তু দেখতে হবে যে আসলে কোনো অযৌক্তিক কারণে, কোনো অব্যবস্থাপনার কারণে, মাঝখান দিয়ে কোনো সুশাসনের ঘাটতির কারণে, কারো দুর্নীতির কারণে, কারো অতি মুনাফার কারণে, কোনো সিন্ডিকেটের কারণে মূল্য বাড়ছে কিনা। মোটামুটি আপনি চমৎকারভাবে তুলে দিলেন আলোচনাটা, সেটাই বলবো। এবং অনেকগুলো বিষয় যেটা আসলো যে নেপথ্য কারণ কি কি হতে পারে, নেপথ্যে যারা সেই কারসাজিটা করছে, সেখান থেকে আমি প্রফেসর আইনুল ইসলাম রয়েছেন আমাদের সাথে। যদি বলি যে এই যে একদম যে তথ্যগুলো জাকির হোসেন দিলেন, যে এপ্রিলে মূল্যস্ফীতি দেখানো হয়েছে এখানে 9.7, এবং সেটা আবার খাদ্য মূল্যস্ফীতি যেটা BIDS তারা আবার দেখিয়েছে যে 15%। নিত্য পণ্যের ক্ষেত্রে যেগুলো আমরা অনেক বেশি, সেই ক্ষেত্রে কোনো কোনো পণ্যের ক্ষেত্রে এই মূল্যস্ফীতি যদি আলাদা করে আমরা দেখি সেটা যে কোন অবস্থায় রয়েছে। এবং সবশেষে আমি বলতে চাই, আমাদের সামনে তো আবার বাজেট আসছে, সেখানে জিডিপির হিসাব হবে, নানান হিসাব হবে। তাহলে কাদের সেই মাথাপিছু আয় থেকে সেই জিডিপি আমরা নির্ধারণ করতে পারবো? সেটাও গড় জিডিপি দিয়ে কি আমার এই সাধারণ মানুষের কষ্ট চিহ্নিত হবে কিনা? আপনাকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে আজকে যে সহ আলোচক তাকে ধন্যবাদ দিচ্ছি। আসলে এই 22 সাল থেকে কিন্তু কোভিডের পর থেকে আপনারা এই মূল্যস্ফীতি নিয়ে বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মানে আপনারা টকশো করেই যাচ্ছেন, এবং এটা এখন সাম্প্রতিকলে আরও বেড়েছে বলবো আমি। তা সেটির কারণগুলো অর্থনীতির ভাষায় যদি বলি, যে যে জিনিসগুলো আমরা আসলে নিয়ন্ত্রণের বাইরে, মুক্তবাজার ব্যবস্থায় কিন্তু সরকারের তেমন একটা কিছু করার থাকে না। হ্যাঁ, এটা কষ্টকর থাকার কারণে হলো যে কষ্টকর এটা করা। সেই জায়গাগুলোতে যদি মানে আমাদের যে অ্যাডাম স্মিথ একটা দিয়েছেন, তথ্য দিয়েছেন যে ইনভিজিবল হ্যান্ড, হ্যাঁ, যে বাজার ব্যবস্থায়। কিন্তু দুঃখিত, শুরুতে আপনাকে ইন্টারাপ্ট করতে হচ্ছে। মুক্তবাজার অর্থনীতি মানে কি আমি যা খুশি তাই করব? না না, সেটা আমি আসতেছি, সেই জায়গায় আসতেছি। সেটা করতে পারি না, এবং এটা অটোমেটিক্যালি হবেও না। কারণ যদি আপনি দুটোর মধ্যে সমন্বয় করতে না পারেন, ডিমান্ড এবং সাপ্লাই, চাহিদা এবং যোগান, এই দুটোর মধ্যে সমন্বয় করতে না পারেন, তাহলে তো দ্রব্যের দাম বাড়বেই। সেই জায়গাটাই সমন্বয়ের দায়িত্ব কিন্তু কিছুটা হলেও মানে নিয়ন্ত্রক সংস্থাগুলোর পরে, আর কিছুটা হলো যে দুই স্টেক হোল্ডার আছে, ভোক্তা এবং কি বলে ক্রেতা, ভোক্তা এবং বিক্রেতা, তাদের মধ্যে পড়ে। কারণ উনি যে কথাটা বললেন যে আমাদের যে দ্রব্যের যে উৎপাদন খরচ, যেটা আমি আলুর কথাটা বলি, যে আলু 27 টাকা সর্বদাই উৎপাদন খরচ হিসাব নেই ওনাদের হিসাবে, কিন্তু আসলে বাস্তব অর্থে হয়তো ধরলাম 4-5 টাকা বেশিও হতে পারে। সে জায়গায় যদি 50 টাকা বিক্রি হয়, তাহলে এটার কারণটা আসলে ওই যে ইনভিজিবল হ্যান্ড বলছি, এই কারণটা ওই চাঁদাবাজি কিংবা সিন্ডিকেট একটা শ্রেণী, সেটা তো আসলে মুক্তবাজার অর্থনীতিতে হওয়ার কথা না। সেটা নিয়ন্ত্রণ করবে কে? সেটা নিয়ন্ত্রণ করবে কর্তৃপক্ষ। সেই জায়গায় আমাদের একটা সমস্যা থেকে গেছে। আরেকটা বিষয় বলি, যে আজকে আমি দেখলাম যে 17 টাকা থেকে 20 টাকা হচ্ছে ডলারের দাম, ঠিক আছে? এইটা 2 বছর আগে কত ছিল? 87 তাহলে যে আইটেমটা কিনছে, আমাদের দেশের উৎপাদন ব্যবস্থায় বড় একটা অংশ আমরা ইম্পোর্টেড ইনপুট দিয়ে আমাদের করতে হচ্ছে। সেই জায়গায় কিন্তু দ্রব্যের মূল্য দাম কিন্তু বেড়েছে। বিশেষ করে ওই যে 86-87 থেকে 117 টাকা, এই যে গ্যাপটা, এটা কিন্তু আমাদের যখন ইম্পোর্টেড আইটেম আসতে সেই দামটা এখানে যুক্ত হচ্ছে। অধ্যাপক আইনুল ইসলাম, এখানে একটি মানে এই জায়গাটা একটু প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে যে 2 বছর আগে 86-87 যেটা ছিল, সেটাও কি আসলে স্বাভাবিক ছিল না? জোর করে বেঁধে রেখেছে, হ্যাঁ সেটা বলছি। এখন আপনি সব জায়গাগুলোতে যেই ফ্লোটাকে আপনি বন্ধ করে দিচ্ছেন, IMF প্রেসক্রিপশন অনুযায়ী আপনি ওই যে 6-9 বেঁধে দিয়েছেন, 6-9 মানে যে ওই ব্যাংকের যে সুদহার, সেটাকে এখন আপনি বাজারে ছেড়ে দিয়েছেন, যেটা আমরা 10 বছর আগে থেকে বলে আসছি। এখন আপনি ছেড়ে দিয়েছেন।
আবার এই যে ডলারের যে ক্রলিং রেটটা আপনি ঠিক করে দিলেন, সেটা কিন্তু অনেক আগেই করা উচিত ছিল এবং বাজারের উপরে ছেড়ে দেওয়া উচিত ছিল। এই যে জিনিসগুলোকে আমরা আসলে গুরুত্ব দেইনি বা শুনি নাই, এখন তার ইম্প্যাক্টটা কিন্তু শুরু হয়েছে এবং এখন যদি ছেড়ে দেয় সেটারও কিন্তু আমি ইম্প্যাক্ট এত দ্রুত পাবো না। ঠিক আছে, এটা পেতে পেতে একটা অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হতে কিন্তু সময় লাগবে। সে কারণে কিন্তু এই যে বাজারের যে অস্থিরতাটা, এটা অনেকগুলো স্টেপ নেওয়ার পরেও কিন্তু আমরা সুফল পাচ্ছি না। এটার অন্যতম কারণে যে সমন্বয়হীনতা, তদারকি প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী না। যেটা আপনি বললেন যে রোজার মাসে কিছু কমেছে, এটা ঠিক। এখন দেখুন আপনি রোজার মাসের সাথে কোনো সম্পর্কই নাই। বিশেষ করে যে কয়টা আইটেমের কথা বলা হচ্ছে, যে আমরা যে বাস্কেটটা এখানে 622টা আইটেম, আইএমএফের নতুন ইয়েতে 622টা আইটেমের মধ্যে ফুড আইটেম হলো 200-র উপরে। সেখানে দেখুন আপনি মুরগি, ব্রয়লার মুরগি বলি, ডিম বলি, মাংস বলি, মাছ বলি, এইগুলোর দাম কীরকম বেড়েছে, ওই বাস্কেটের মধ্যে তো এটাও আছে। সুতরাং সেখানে এবার ফুড আইটেম বলেছে 10.22, গত বছর ছিল, গত মাসে ছিল 9.787। এই যে বেড়েছে, ওভারঅল অন্য কিছু মিলে অল্প স্লাইড কমেছে, কিন্তু মানুষ তো এই ফুড আইটেমের উপরেই, বিশেষ করে ফিক্সড আয় যাদের, নিম্ন আয় যাদের, তারা কিন্তু এটাই খরচ করে বেশি। তাদের যে নাবিশ্বাস অবস্থা, এই কারণে দ্রব্যমূল্য তাদের বাস্কেটে হয়তো অন্য অনেক পণ্য থাকেই না, এই নিত্য পণ্যটাই হয়তো থাকে। সুতরাং এই যেটা বলা হচ্ছে বিআইডিএস, আপনি বাজারে গেলেও তো দেখবেন যে বা 10% বলা হচ্ছে, কিন্তু সেখানে 15% যে করেছে বিআইডিএস, হয়তো বা এর চেয়ে আরও, আপনি বাজার করতে গেলে দেখবেন এর চেয়ে আরও বেশি ওই যে বাজারের যে মূল্যটা এখন হচ্ছে। সব কিছু মিলে কিন্তু আমরা এই নিয়ন্ত্রক সংস্থাটা কিন্তু সমন্বয় করতে পারছে না। পাশাপাশি যেটা দীর্ঘদিন থেকে আমরা বলে আসি, যে ঘুষ, দুর্নীতি এবং চাঁদাবাজি, এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ হচ্ছে না। এবং বাংলাদেশে আরেকটা জিনিস আছে, 22 সালের দিকে যে জিনিসটার দাম বেড়েছে, জোর করে কমানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু ওইখান থেকে কিন্তু সরতে চাচ্ছে না ব্যবসায়ীরা। হ্যাঁ, আরেকটা বিষয় বলি এখানে, যে এই যে নিত্যপণ্যের মধ্যে সেটা একেবারে এসেনশিয়াল যেগুলো, সে আইটেমগুলো কয়েকটা 7-8টা প্রতিষ্ঠান কিন্তু ইম্পোর্ট করে, এবং বাকি ছোট ছোট যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। এই যে এলসি করে সমস্যা, নানান ধরনের সমস্যা, সেটা নিয়ে একটা বিষয় আছে। আরেকটা বিষয় আছে যে আপনি এখন কিন্তু আমাদের আমদানিতে রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে, ঠিক আছে, এতে করে ছোট ব্যবসায়ীরা মানে কুলে উঠতে পারছে না। আরেকটা বিষয় হলো যে যেহেতু রেস্ট্রিকশন দিচ্ছে, আমাদের তো অর্থনীতিটা হচ্ছে যে যদি ইম্পোর্ট না করি তাহলে তো উৎপাদনের মধ্যে ব্যাহত হবে। সেই জায়গাটা তো অলরেডি একটা আরো অনেকগুলো বিষয় আছে। আরেকটা বিষয় বলে শেষ করি আপাতত, যে সরকার যে সংকোচন নীতি করেছে, সেখানে এই খরচ কমানো, এটা কিন্তু আসলে বাস্তবে আমরা পাইনি। তাহলে কর্মকৌশল আর তার বাস্তবায়ন ফারাক অনেক বেশি। এবং আলোচনা আমি নিঃসন্দেহেই আপনি তুলেছেন এবং জাকির হোসেনও অনেকগুলো বিষয় নিয়ে আসলেন। সেই জায়গাটায় জাকির হোসেনকেও থামিয়ে গিয়েছিলাম। আবারও জাকির হোসেন, আপনার কাছে শুনতে চাই জিডিপির ব্যাপারটা। প্রফেসর আইনুল ইসলাম, আপনার কাছে পরবর্তীতে আসব। যে এই যে আপনিও তখন ইঙ্গিত করেছেন যে নেপথ্যের যে ব্যাপারগুলো রয়েছে, সেই আলোচনাটা করবার আগে আমি এই আলোচনাটা করতে চাই যে ব্যবসায়ীরাও তো বলেন চাঁদাবাজির কথা, নানান কথা, যে এই মধ্যস্বত্বভোগী নানান কথা বলে তারাও এক ধরনের একটা দায়ে চাপিয়ে দেয়া, যে না, দায়টা কোনোভাবেই আমার উপর না, তাদের উপর। কিন্তু এই ব্যবসায়ী যদি বলি যে দোকান মালিক সমিতির পক্ষ থেকেও রমজান মাসে বলা হয়েছে যে কেন দাম বেঁধে দেওয়া হলো, এইটার একটা প্রভাব পড়বে, রোজা চলে গেলি, অর্থাৎ তারা কি এক ধরনের একটা ইঙ্গিত দিয়েই রাখলেন কিনা যে চলে যাক, রমজান মাসটা শুধু পার হোক, বেঁধে দিয়েছো, উসুল করে ছাড়বো। তাহলে তাদের মধ্যে যদি বলি অনেস্টি, সেটা কতটা আছে? সেখানে ঘাটতি আছে, নিঃসন্দেহে ঘাটতি আছে। আর আমরা যে আলোচনাটা করছিলাম যে রমজান মাসে কিছু এনফোর্সমেন্ট বেঁধে দেওয়া, কিন্তু রমজান মাসে কিন্তু সেগুলো যে খুব কার্যকর হয়েছিল তাও কিন্তু না, খুব হয়নি, কিন্তু কোথাও কোথাও হয়েছে দেখি তাদের এই আক্ষেপ। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমরা একটু আর যদি দেখি যে বলা হচ্ছে ডলারের দাম, তাই না? জি, ডলারের দাম টাকার বিপরীতে নিঃসন্দেহে বেড়েছে এবং এটার কোনো বিকল্প ছিল না। এটা বেড়েছে কি যে আপনার বৈশ্বিক মুদ্রা ব্যবস্থায় ডলার শক্তিশালী হয়ে গেছে এই সাম্প্রতিক। সেটা তো অনেক দেশের জন্যই বেড়েছে। আচ্ছা, হ্যাঁ, অনেক দেশেরই বিনিময় হার ডলারের বিপরীতে তার পতন হয়েছে। তো এটা একটা বাস্তবতা, এটাকে আপনাকে অস্বীকার করার কিছু নাই। যে জিনিসটা বিশ্ব অর্থনীতিতে ঘটবে এবং সেটার ইম্প্যাক্ট আপনার উপরে পড়বে, সেটাতে
আপনার তো কিছু করার নাই, কিছু জিনিস আছে যে আপনি সেটাকে মেনে নিতেই হবে। এখন আপনি দেখেন যে আপনি সেটাকে অজুহাত হিসাবে খাড়া করছেন কি না। আচ্ছা, বাড়লো একটু ডলারের দাম, কিন্তু একই সঙ্গে আপনি যদি ঠিক যখন 2 বছর আগে ডলারের দর 87-90 ছিল, এখন 110, 15, 17, তো 2 বছর কিংবা 1.5 বছর আগে আন্তর্জাতিক বাজারে যে পণ্যমূল্য ছিল সেখান থেকে কিন্তু আমরা আবার গত 6 মাস 1 বছরের ডাউন ট্রেন্ড দেখছি। জি, জাকির হোসেন, আপনাকে শুনবো। আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছেন, আমি দর্শকদের সাথে একটু পরিচয় করিয়ে দিই তাকে। সম্মানিত দর্শক, আপনারা যারা আছেন আমাদের সাথে আজকে এই আলোচনায়, আপনাদেরকে জানাতে চাচ্ছি যে মাত্রই ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হয়েছেন গোলাম রহমান, সভাপতি কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। আপনাকে স্বাগত জানাচ্ছি গোলাম রহমান, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। গোলাম রহমান, আপনি আমাকে কি শুনতে পাচ্ছেন কিনা? দর্শক, আমরা আবারও হয়তো যুক্ত করে নেবার চেষ্টা করব। জাকির হোসেন, আপনি বলছিলেন আপনাকে শুনতে চাই। আমি একটু করি যে হ্যাঁ, যে কিছুটা প্রভাব তো পড়বেই ডলারের দরের কারণে, কারণ আপনি আগে যে আপনি টাকা দিয়েই আমদানির মূল্য পরিশোধ করেন ব্যাংকে, ব্যাংক আপনার জন্য ডলার জোগাড় করে দেয়, খুব স্বাভাবিক। কিন্তু যেখানে আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য যেভাবে বেড়ে গিয়েছিল, সেইখানে কিন্তু আবার বিশেষ করে আপনি যদি ভোজ্য তেল কিংবা আপনি যদি এ ধরনের পণ্য, চিনি, যেগুলো আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, অনেক ক্ষেত্রেই আপনার পণ্যমূল্য কিন্তু আন্তর্জাতিক বাজারে বেশ কমেছে। তাহলে আপনি এদিকে যদি ডলারের কারণে আপনার একটু খরচ বাড়ে, তো ওদিকে একটু সাশ্রয় হচ্ছে না। সেই জায়গাটাই প্রফেসর আইনুল ইসলাম যেটা বলছিলেন যে এই জায়গায় এক ধরনের বেঁধে দেয়া, যে কারা ইম্পোর্ট করতে পারবেন, সাধারণ ব্যবসায়ীরা সেখানে এক ধরনের একটা পড়ে যাচ্ছেন খারাপ অবস্থার মধ্যে। এটা প্রতিযোগিতায় টিকে থাকা এখন আসলে ছোট এবং মাঝারি ব্যবসায়ীদের জন্য খুবই টাফ, কারণ এটা বাল্ক ইম্পোর্ট হয় এই ধরনের পণ্য। আবার এটার সাথে অনেকটা তো বেঁধে দেয়, মাথার উপর চেপে বসলে তার ছোটরা পারবে না। হ্যাঁ, ব্যাংকের সাথে সম্পর্কের বিষয় থাকে, ব্যাংক আপনাকে ডলার দিতে কতটা আগ্রহী, কারণ যেহেতু আমাদের ডলার ক্রাইসিস আছে। হ্যাঁ, তো ছোটদের পক্ষে এই প্রতিযোগিতায় টিকে থাকা খুব টাফ, এবং যারা বড় তাদের প্রভাবটা আর্থিক খাতে, হ্যাঁ, ডলারের বাজারে, আন্তর্জাতিকভাবে, তাই না, মানে সাপ্লাই চেইনে এত হয়তো যেখানে প্রতিযোগিতা, কিন্তু সেই প্রতিযোগিতার পরিবেশটা নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু সরকারের ভূমিকা আছে। সেক্ষেত্রেই তো সিন্ডিকেট শব্দটা ওঠে, এই যারা ইম্পোর্টার তাদের ক্ষেত্রেও, যে তারা আসলে কয়েকটি বড় বড় গ্রুপই। আমরা কিন্তু প্রায়ই ভোজ্য তেলের কথা বলি, চিনির কথা বলি, নানান কিছুতে এই আলোচনাটাও কিন্তু 2 বছরের বেশি সময় ধরে চলছে। হ্যাঁ, সেই জায়গায় আসলে সেই সিন্ডিকেটের কাছেও আমরা অসহায় কেন হয়ে পড়ি, শুনবো আপনাকে, কিন্তু বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে আসি। সম্মানিত দর্শক, নিটোল টাটা 21 রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। আলোচনায় আবারও ফিরবো, নিঃসন্দেহে এই আলোচনার সাথে থাকবেন। আবারও ফিরে এলাম নিটোল টাটা 21 রাতের আজকের আয়োজনে। আজ কথা বলছি যে নিত্য পণ্যের লাগাম সেটা আসলে কবে ধরা যাবে বা লাগামটা টানা যাবে। যদি টানা না যায় তাহলে সাধারণ মানুষের কষ্টটা কোন পর্যায়ে যাবে। নাভিশ্বাস শব্দটা ব্যবহার করি, কিন্তু সেটাই বা কতটা চেপে বসেছে। সত্যিকার অর্থেই সেই নাভিশ্বাস কমানোর কোনো উপায় আছে কিনা, সেই আলোচনাটাই করছি নিটোল টাটা 21 রাতের আজকের আয়োজনে। জাকির হোসেন, আপনার কাছে আবারও ফিরবো, কারণ আপনাকে থামিয়ে গিয়েছি। আপনার বাকিটুকু শুনে আমি প্রফেসর আইনুল ইসলামের কাছে যাব। যে আমি সিন্ডিকেটের কথা জানতে চাচ্ছিলাম। তো আসলে সিন্ডিকেটের মিনিংটা হচ্ছে এরকম যে কয়েকজন মিলে যদি কোনো আপাত করে যে আমরা এই দরের নিচে পণ্য বিক্রি করব না, কিংবা পণ্য সরবরাহ তারা আপাত করে কমিয়ে দিল, অবৈধ মজুত করে রাখলো, এই ধরনের তৎপরতা হচ্ছে সিন্ডিকেট। তো আমরা যে আলাপটা করছিলাম যে আসলে ভোগ্যপণ্যের বাজারে, বিশেষত আমদানি নির্ভর ভোগ্যপণ্যর বাজারে কয়েকটি বড় প্রতিষ্ঠানই বেসিক্যালি পণ্য বিপণন এবং সরবরাহের সঙ্গে সম্পৃক্ত। ছোট কিংবা মাঝারি প্রতিষ্ঠানগুলো তাদের সঙ্গে প্রতিযোগিতায় পারছে না, যারা আগে চেষ্টা করতো এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা আর বাজারে নাই, কিংবা অনেক আগে থেকেই হয়তো এই প্রবণতা আছে যে কয়েকটি প্রতিষ্ঠান। এখন সেটা হচ্ছে যে শুধু এই প্রতিষ্ঠানদের মধ্যে এরকম কোনো আপাত
আছে কিনা আমি জানি না, কিংবা তাদের মধ্যে এই তৎপরতা আছে কিনা জানি না। কিন্তু বিভিন্ন সময় যারা পাইকার বিক্রেতা যারা পাইকারি তারা কিন্তু বলে যে আমরা পাই না, মানে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি যে আপনাদের কারণে খুচরা পর্যায়ে দাম বেশি, ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীরা বলেন যে আমরা পাইকারিতে যদি বেশি দরে কিনি তাহলে আমি কিভাবে কমে কিনবো, তখন তারা আবার বলেন আমাদেরকে দিচ্ছে না। আমরা যদি ইম্পোর্টার কিংবা উৎপাদনকারীদের কাছ থেকে এর চেয়ে কমে না পাই তাহলে আমরা কিভাবে করব। আবার আপনার ইম্পোর্ট লেভেল এবং প্রোডাকশন লেভেল থেকে যখন বাজারে আসছে তার মাঝে অনেকগুলো ইন্টারমিডিয়েট অনেকগুলো ব্যবসায়ী ঢুকে যাচ্ছে, হ্যাঁ, চাঁদাবাজি আছে, এর সাথে পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়ার বিষয়টাও আছে, ঠিক আছে। এর সঙ্গে আপনার কোনো মৌসুম যে হঠাৎ করে চাহিদা বাড়লো, রোজা, ঈদ, শবে বরাত, হ্যাঁ, তখন ইচ্ছা করে সব পর্যায়ে কিছুটা যে আমাকে বাড়তি মুনাফা করতে হবে, আমার এটা সময়, আমি অন্য সময় কম লাভ করলে এখন একটুখানি আমি বেশি লাভ করে নেব, এসব ক্ষেত্রে কোনো রকম যেহেতু কোনো নিয়ন্ত্রণ তেমন নাই, ঠিক আছে। বাজারের যে সমস্ত কমিটি থাকার কথা, যাদের আপনার একটু সোশ্যাল ডায়ালগ টাইপের করার কথা, একটা প্রাইস টানানোর কথা যে সবাই এই দরের চেয়ে উপরে বিক্রি করবে না, এই যে বিষয়গুলো পণ্য ধরে ধরে কিছু ব্যবস্থা যদি যেহেতু নেওয়া হয় না, তখন হয় কি যে সবাই যার যার মতো করে পরিস্থিতির সুযোগ নেয়। এখন এটাকে আপনি এবং সেই সেটাকে আপনি সিন্ডিকেট বলবেন কিনা সেটাও হ্যাঁ আমি জানি না, কিন্তু বাজারের মধ্যে আসলে অনেক পণ্য ফেয়ার প্রাইসে বিক্রি হয় না। একটু বাড়লেও যদি সেটা ফেয়ার প্রাইস থাকে, যে হ্যাঁ এটা ন্যায্য মূল্য, এটার একটা যৌক্তিক কারণ আছে যে ধাপে ধাপে বেড়ে তাহলে হয়তো এটা একজন কনজিউমার সেটা বুঝতো। দেখা গেল যে সে 4টা পণ্যের দাম হয়তো বেড়ে গেল, কোনোটা হয়তো আগের মতোই থাকলো, কোনোটা হয়তো কমলো, এরকম করে কি হয় যে তার সার্বিক ব্যয়ের ক্ষেত্রে যে বোঝাটা, সেই চাপটা একটু কমতো। যদি এই জায়গাটায় জি আপনি স্পষ্ট করলেন, এবং এই জায়গাটায় অধ্যাপক আইনুল ইসলাম আপনাকেও শুনতে চাচ্ছি। একটি ওয়ার্ড আসেনি যেটা হলো অতি মুনাফা, যেটা বলা হচ্ছে এখন, এই যে মানে ভোক্তা থেকে কি বলে উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত এই জায়গাটার মধ্যে যেটা ঘটনা আছেই, ঠিক আছে। এখন যে বিক্রেতা সে একটা জিনিস সব কিছু মিলে মনে করেন যে 10 টাকা তার প্রফিট সহ হয়, সে যদি বলে যে না 10 টাকা আমার হবে না, আমার দ্রুত আমাকে আমার পুঁজি বাড়াইতে হবে, সে যদি এটা 15 টাকা করে, আমরা ভোক্তা যারা আমাদেরও কিন্তু দায় আছে, যাদের হাতে পয়সা, আপনার হাতে আমার হাতে, বললাম যে আমাদের কোনো নানা রকম ইনকাম আছে, সব কিছু মিলে আমাদের হাতে টাকা আছে। সে তো দ্বিতীয়বার মানে কোন ধরনের উইদাউট কোয়ারি সে নিয়ে যাচ্ছে। একটা যখন আপনি এটা বাজারে গেলেন, একটা মাছ চাচ্ছে আপনার কাছে 500 টাকা, আপনি তো আপনার কাছে টাকা আছে, আপনি 500 টাকা, এটা যে হওয়া উচিত 300 টাকা, এই আপনি প্রাইসটাও কিন্তু বার্গেনিং করলেন না। আরেকজন পাশে দাঁড়িয়ে আছে, সে কিন্তু বাসা থেকে এসছে যে আমি 300 350 টাকা হলে আমি এটা নিতে পারবো, কিন্তু এই যে টাকা তো অনেকের হাতে টাকা আছে। কারণ হচ্ছে এই যে ব্যাংকগুলোর মধ্যে যে এখন দুর্বল ব্যাংকের কথা বলা হচ্ছে, যারা খেলাপি ঋণ, তারা এই টাকাটা হয় বাইরে নিয়ে গেছে, কিছু টাকা তাদের হাতে আছে, এই টাকাটা কিন্তু মার্কেটে আছে। অর্থ যখন এর প্রবাহ বাড়ে, যখন সরবরাহ বাড়ে, তখন কিন্তু জিনিসের দাম, এটা ইকোনমিক্সের থিওরি, জিনিসের দাম বাড়বে। নানান কারণে কিন্তু বাজারের মধ্যে কিছু লোকের কাছে প্রচুর অর্থ আছে। আপনি বাজারে গেলে দেখবেন, আপনাকে দেখে মনে করবে যে এই লোককে, এনার কাছে যদি আমি এটা বেশি চাই, ইনি কিনবেই, ঠিক আছে। এই যে এই কাজগুলো হচ্ছে আমাদের ভোক্তা, আপনি দেখেন করোনার সময় দেখেন, কিন্তু সেটা এক শ্রেণীর ভোক্তা। আমি আপনাকে শুনবো এবং জিডিপির ব্যাপারটাও জিজ্ঞেস করেছিলাম, আমরা আবারও একটু দেখি গোলাম রহমান তাকে পাই কিনা। গোলাম রহমান, আশা করছি আপনি শুনতে পাচ্ছেন। আমি আপনাকে শুনছি, আপনি আমাকে কি শুনছেন? জি, আপনাকে এখন আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। সম্মানিত দর্শক, আগেও একবার আপনাদেরকে বলেছিলাম, আবারও একটু জানাতে চাই যে আমরা মাত্রই যুক্ত করে নিতে পারলাম, আমাদের সাথে যুক্ত হয়েছেন গোলাম রহমান, সভাপতি কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। আপনি আমাদের যেহেতু শুনছেন, এবং আজকে আমরা নিত্যপণ্যের যে উচ্চ মূল্য, সেখান থেকে সাধারণ মানুষের কষ্ট নিয়ে যেখানে কথা বলছি, সেখানে লাঘব করবার চেষ্টাটা নানান আলোচনার মধ্য থেকে থাকে, কিন্তু যারা আসলে এটা নিয়ন্ত্রণ করছে তারা সেই চেষ্টাটা না করলে শুধু আলোচনা দিয়ে লাঘব করা যাবে না। তারপরও আপনার কাছে আসলে জানতে চাচ্ছি, কষ্টের মাত্রাটা সাধারণ মানুষের ক্ষেত্রে কতটা? এর কোনো লেখা জোখা নাই, কষ্টের কোনো শেষ নেই। মানুষের আয় বাড়েনি, বরং কমেছে। অন্যদিকে পণ্যমূল্য বহু করে বাড়ছে, প্রতি মাসেই প্রায় 10, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের ভাষ্য 10% কাছাকাছি। কিন্তু আপনি যদি টিসিপির মূল্য তালিকা দেখেন, তাহলে দেখা যায় যেসব পণ্য
সাধারণ মানুষ ক্রয় করে জীবন ধারণ করার জন্য, সেগুলির মূল্য অনেক বেশি চড়া। তাই মানুষ কষ্টে আছে, দুর্ভোগে আছে, দুঃখে আছে, হতাশায় আছে, এটা বলে শেষ করা যাবে না। সরকারের আলোচনার এক পর্যায়ে কেউ একজন বলছিলেন যে যখন যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, বিশেষ করে মুদ্রানীতি এবং আর্থিক ব্যবস্থাপনা, সেই তা নেওয়া হয়নি বলে দুর্ভোগটা বেড়েছে। কথায় আছে সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। এখন কিছু সঠিক পদক্ষেপ মুদ্রানীতিতে নেওয়া হচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু তাও পর্যাপ্ত বলে বিবেচিত হয় নাই। সুফল আসতে হয়তো অনেকদিন সময় লাগে। আমাদের অর্থনীতিবিদ উনি আর কি অনেক কিছু বলেছেন। এইটা হতে একদিকে প্রশাসনিক সমস্যাও বটে, যেমন যদি বলি চাঁদাবাজ, এটা তো একটা, এবং অতি মুনাফা, লাভের প্রবণতা, এইগুলি একদিনে কমানো সম্ভব হবে বলে মনে হয় না। এটাতে জন্য সরকারকে দৃঢ় অঙ্গীকার নিয়ে বাজারে সঠিক মূল্যে সঠিক পণ্যটি সরবরাহ করার ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের দুর্ভোগ সহজে লাঘব হবে। সেক্ষেত্রে গোলাম রহমান, আপনি বললেন যে মুদ্রানীতি একটা যেটা আবার প্রণয়ন করা হয়েছে, সেটাও আসলে আরো আগেই করবার কথা ছিল, প্রভাব পড়তে এখন সময় লাগবে। সেই জায়গাটায় কতটা আগে করা উচিত ছিল, এবং যখন সেটা যাদের করবার কথা করেননি, আপনাদের পক্ষ থেকে আসলে কি ধরনের প্রপোজাল ছিল ক্যাবের পক্ষ থেকে? ক্যাবের পক্ষ থেকে তো আমরা যখন 900 শুরু হয়, 9.6 ইন্টারেস্ট রেট, তখন থেকে আমরা বলে আসছি যে এটা ঠিক হচ্ছে না, এটা করা উচিত হয়নি, এতে দীর্ঘমেয়াদে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। কিন্তু কে কার কথা শুনে? যারা আপনার সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে আছেন, তাদের যে পর্যন্ত বোধোদয় না হওয়া, অথবা তারা যদি বিশেষ স্বার্থান্বেষী মহলের প্রভাবে প্রভাবিত হন, তাহলে কিন্তু কোনো সুফল, সেই জায়গায় আপনারা আসলে তাদের বোধের উদয় ঘটাতে পারেননি এরকম প্রপোজাল দিয়ে। কিন্তু গোলাম রহমান, তাদের যে যুক্তি থাকে যে তাদের বোধের উদয়টা অন্যদিকে হয়, যে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, এক্ষেত্রে এমন কোনো মুদ্রানীতি প্রণয়ন করা যাবে না যে মূল্যস্ফীতি কমলো কিন্তু ওইখানে আবার এক ধরনের প্রভাব পড়লো। বেশি জোরে গাড়ি চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি, তখন প্রাণনাশেরও সম্ভাবনা থাকে। জি, সেই জায়গাটায় আসলে বোধের উদয় কিভাবে হওয়া দরকার। কিন্তু এখন যে পর্যায়ে এসে বাজার ঠেকেছে, এবং নানান সময় আপনি যেটা বললেন যে যাদের করবার কথা সেই তাদের সম্পর্কেই বলছি, তারা নানান ধরনের একটা অজুহাত দেয়। আসলে কতটা যৌক্তিক, যদি ওইটাকে অজুহাত শব্দটাও ব্যবহার করা যাবে কিনা আপনার কাছ থেকেই শুনতে চাই। কারণ নানান ধরনের যুদ্ধের কথা বলে, কোভিড পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধ। জি, আমাদের অর্থনীতিবিদরা কিন্তু বহুদিন থেকে যেসব কথা বলছে এবং বিশ্বের অন্যান্য দেশে যেসব ব্যবস্থা গৃহীত হয়েছে, কেন জানি তার পরামর্শে জানি না, আমাদের এখানে নীতি নির্ধারণী পর্যায়ে অনেক অনীহা ছিল। এখন অর্থনীতি যখন খাদের কাছাকাছি, তখন IMF এর ঋণের জন্য আবেদন করে, এবং এখন IMF এর চাপের কিছু কিছু সঠিক সিদ্ধান্ত আসছে। জি, এটা অত্যন্ত দুঃখজনক। এইটা গোলাম রহমান, এমনটা হওয়া উচিত। জি গোলাম রহমান, এটা আপনি জানেন কিনা, আপনি এটা জানেন কিনা যে যারা বাংলাদেশের অর্থনীতিবিদদের কথা বলছি এখানে, আসলে প্রফেসর আইনুল ইসলামও রয়েছেন, কিন্তু এরকম আরও অনেক অর্থনীতিবিদ, তারা বলছিলেন যে IMF যে কথাগুলো বলছে, যে পরামর্শগুলো দিচ্ছে, এই পরামর্শ আমরা অনেক আগে থেকে দিচ্ছি, কিন্তু যারা করবেন তারা আমাদের পরামর্শ শোনেন না। কেন শোনেন না, এইটা জানেন কিনা? ওটা তো আমি জানি না, যারা কর্তা ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করেন। জি, তাহলে দেশের মধ্যে কারণ যারা কর্তা ব্যক্তি তারা আর কি, তাদের চিন্তা ভাবনা হয়তো অন্যরকম। সেই চিন্তা ভাবনার মধ্যে সাধারণ মানুষকে কতটা খুঁজে পান? ওই চিন্তা ভাবনার মধ্যে সাধারণ মানুষের স্বার্থ কতটুকু বিবেচিত হয় তাতে আমার সন্দেহ আছে।
জি, আপনাকে নিঃসন্দেহে আরও শুনবো। আপনি রয়েছেন আমাদের সাথে। আমি অধ্যাপক আইনুল ইসলামকেই শুনছিলাম, তাকে থামিয়ে শুনেছি আপনাকে। প্রফেসর আইনুল ইসলাম, এই জায়গাটা আপনাকে তো শুনতেই একটু চাচ্ছি, কারণ এই যে বাংলাদেশের অর্থনীতিবিদদের পরামর্শ কোনোভাবেই যাদের শুনবার কথা তারা শুনছেন না, কিন্তু IMF পরামর্শ দিলে তখন তারা শুনছেন। বাংলাদেশের অর্থনীতিবিদদের পরামর্শ কি অনেক ভালো না, যে ওটা কোনোভাবেই আমলেই নেওয়া যায় না, এরকম কি? এখন IMF যে পরামর্শগুলো দিচ্ছে, এটা প্রত্যেকটা পরামর্শই কিন্তু বহু 10 বছর আগে থেকে অর্থনীতিবিদরা দিচ্ছে। সুতরাং তখন এটাকে গায়ে লাগানো হয়নি কেন? এটা যদি আসলে এটা গবেষণার বিষয়, তারপর আমার কাছে মনে হয় যে নিয়ন্ত্রণটা চলে যাচ্ছে ব্যবসায়ীদের উপর। যেমন দেখেন, গতকালকে তারা মিটিং করেছে NBR এর সঙ্গে, কর্পোরেট ট্যাক্স কিন্তু তারা আবারও কমিয়েছে। তাহলে আমরা যেটা বুঝি যে ব্যবসায়ীদের এরা পিছনে ব্যবসায়ীদের স্বার্থ আছে। ব্যবসায়ীরা এই সঠিক কাজটি করার ক্ষেত্রে ভালো পরামর্শ তারা দিচ্ছে না, আমার কাছে যেটা মনে হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে IMF এখন দিচ্ছে ওই যে 470 কোটি ডলারের যে একটা বিষয় আছে, সেখানে ওইটাকে আমাদের এখন প্রয়োজনও কিন্তু আমাদের, কারণ রিজার্ভের ক্ষেত্রে আমাদের এটা একবারে ম্যান্ডেটরি হয়ে গিয়েছে। এবং IMF মানে থ্যাঙ্কস গড যে IMF কিন্তু পরের কিস্তিটাও দেবে, সুতরাং তারা অলমোস্ট স্যাটিসফাইড। ট্যাক্স যে তারা কমাবে এই যে আসন্ন বাজেটে, তারা আবার আসন্ন বাজেটে রাজস্ব এই বিদায়ী বাজেটের থেকে 70,000 কোটি টাকা বাড়াতে চায়। এটা কিন্তু কন্ট্রাডিক্টরি হলো। তাহলে কিভাবে সেটা সম্ভব হবে? এই যে যেটা বলছেন যে দ্রব্যমূল্য বাড়ছে, এই যে আগে যে শুল্ক কিন্তু কমিয়ে দিয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে উইথড্র করছে, বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে। আলটিমেটলি কিন্তু জ্বালানির তেলের দাম কিন্তু বাড়ছে এবং বাড়াতে হবে, যেহেতু ওদের শুল্ক, ওখানে শুল্ক না হলে তো সরকার আবার রাজস্ব বাড়াবে কোত্থেকে? এই জিনিসগুলো তো চিন্তা করতে হবে। আপনি যদি ট্যাক্স না দেন বা ওই যে আমদানি দ্রব্যের উপর যদি শুল্ক না দেন, এই যে বিশাল একটা অঙ্ক বিশেষ করে রেভিনিউর, সেটা আসবে কোত্থেকে? এখন এই দুটোকে ব্যালেন্স করতে গিয়ে দ্রব্যের দাম আবারও বাড়বে মনে হয়। তাহলে আমরা আমাদের রিজার্ভের অবস্থা ভালো না, আমরা আমাদের লোকাল যে কালেকশন মানে রেভিনিউর কথা বলছেন, সেটা আমরা যদি বাড়াতে না পারি, সেই ডিবেট কিন্তু অন্য ডিবেট। আমরা IMF, ওয়ার্ল্ড ব্যাংক আর কোথায় কোথায় যাব আর কি? আর এই যে সেটা, এই ডিবেটটা যদি আমি আমার এই যন্ত্রকে ঠিক করতে না পারি, যেটা হলো যে যেমন প্রায় 83% বড় ধনীরা দেয় না, ট্যাক্স দেয় না। হ্যাঁ, NBR কে বলা হচ্ছে, তারা চেষ্টা করছে, তারা কিন্তু কুলে উঠতে পারছে না। সুতরাং এই যে আমাদের রেভিনিউ অবস্থা, আমাদের কিন্তু যে ডিফিসিট বাজেটটা, এই বাজেটটা কিন্তু আমাদের ইন্টারনাল লোন করে করতে হয় কিংবা বাইরে থেকে আনতে হয়। এটার একটা কিন্তু প্রভাব আছে আমাদের ডিফিসিট বাজেট। IMF এবার বলছে যে কি জানি বলে যে লোন করে ঘি খাওয়ার। এবং NBR আর একটি চমৎকার কথা ইতিমধ্যে NBR এর পক্ষ থেকে বলা হয় যে আমাদের হিসেব নিকেশ কোনো নেয়াই হয় না। একটি বাজেট করা হবে, যে একটা বাজেট মানে প্রস্তাবিত বাজেটের কথা বলছি করা হবে, সেক্ষেত্রে আমাদের হিসেব নিকেশ তারা না নিয়ে তারা একটা চাপিয়ে দেয়া যে এত লক্ষ্যমাত্রা, সেটাও তো আমরা কোথা থেকে জাতীয় বাজেট এভাবেই হয়, মানে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, ঠিক আছে? কিন্তু এইটা হয় কি, আমরা কিন্তু সেটা নেই না, আমরা আগে খরচ নির্ধারণ করি, করার পরে কোত্থেকে আসবে অ্যাকর্ডিং টু ইয়ার ক্লথের ক্ষেত্রেও তো একটু তো হিসাবটা লাগবে। হিসাব এখন আগামী বাজেটে কিন্তু আপনি কিছুটা হলেও দেখতে পারবেন কাটছাট, ঠিক আছে, আগামী বাজেটে। সুতরাং এই যে বাজেটটা এখন কমবে, অনেকে এখন এইটাকে বলতেছে যে আগামী কিছু হোর্ডিংয়েরও ব্যাপার স্যাপার আছে, যে বাজেটে যে দামটা বাড়বে বা এরকম ট্যাক্স টুক্স বাড়বে, এটাও একটা ব্যাপার কিন্তু, কারণ সেটা হলো বাজেটকে ঘিরে কিন্তু আরেকটা মানে উৎপাদন হবে। আপনি একটা প্রশ্ন করেছেন জিডিপির কথা, এটা ভুলে যাচ্ছেন। আমি একটু সংক্ষেপে শুনবো কারণ শেষের দিকে চলে এসেছি। জিডিপিটা বিষয়টা হচ্ছে, যদি ডলারের প্রাইস যদি এরকম হয়, তাহলে কিন্তু পার ক্যাপিটা ইনকামটা ওই জায়গায় থাকার কথা না। আগে আমি হিসাব করেছি $86-87, $90 হিসেবে, এখন আমাকে করতে হবে $115-117 হিসেবে। যদি হিসাব করি তাহলে কিন্তু আমাদের কিন্তু মানে পুরো টোটাল জিডিপির ফিগারটা কিন্তু কমে যাবে। সেদিক থেকে পার ক্যাপিটা জিডিপি কিন্তু, এবং কিছু মানুষ আপনি বলছিলেন কতটুকু মানে আপনি বলছিলেন কিছু মানুষ কোনো ধরনের মানে কোয়ারি ছাড়াই মাছের দাম এত আচ্ছা কিনে নিয়ে চলে গেলাম, তাদের সেই মাথাপিছু আয় আমার সাথে যখন যোগ হবে বা সাধারণ মানুষের সাথে যোগ হবে, তখন জিডিপিটা আসলে যা দেখাবে বা মাথাপিছু আয় যেটা দেখাবে, সেটা সত্যিকার অর্থে সাধারণ মানুষের মাথাপিছু আয় কিনা, ক্রয় ক্ষমতা কিনা, এই রেজাল্টটাই হচ্ছে বৈষম্য। আমি আলোচনায় যদিও আপনার কাছে অনেক কিছু শুনবার রয়েছে, কিন্তু আমার হাতে সময় নেই। জাকির হোসেন, আপনি এখানে কি বলবেন? আপনাকে শুনবো, গোলাম রহমানকে শুনে হয়তো আমাকে শেষ করতে হবে। জি, আসলে আমাদের আলোচনার যে বিষয় ছিল জিনিসপত্রের
উচ্চমূল্য, এর সাথে আমি যদি একটু মুদ্রানীতি এবং সামনে যেটা বাজেট, যেটা সরকারের রাজস্ব নীতি, একটা হচ্ছে মনিটারি পলিসি, একটা হচ্ছে ফিসকাল পলিসি। তো মুদ্রানীতি তো আমাদের সম্প্রতি ঘোষণা করা হয়েছে এবং রিসেন্টলি IMF-এর পরামর্শে আমরা সুদহার বাজার ভিত্তিক করেছি। ডলারের যে বিনিময় হার, সেটার একটা নতুন পদ্ধতি আমরা ইন্ট্রোডিউস করেছি IMF-এর পরামর্শে, সেটা হচ্ছে কলিং পেগ। হ্যাঁ, এরপর বাংলাদেশ ব্যাংক তার যে পলিসি রেট, মানে ব্যাংকগুলোকে যে সুদ হারে ধার দেয়, সেটাও বাড়িয়েছে। তো মার্কেটে কিন্তু এইটার সিগন্যালটা হচ্ছে তাৎক্ষণিক, এটা কিন্তু মূল্যস্ফীতির উপর একটা চাপ তৈরি করবে। যারা এটা করেছে, বাংলাদেশ ব্যাংক কিংবা IMF-এর স্টেটমেন্টও আমি দেখেছি, তারা বলেছে যে নিকট মেয়াদে এটা মূল্যস্ফীতির উপরে কিছুটা মূল্যস্ফীতি বাড়তে পারে, কিন্তু মধ্যমেয়াদে গিয়ে এই পলিসিতে গিয়ে মূল্যস্ফীতি কমবে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে শুধুমাত্র মুদ্রানীতির মাধ্যমে মূল্যস্ফীতি কমানো সম্ভব না বাংলাদেশে, যেহেতু মুদ্রানীতির বাইরের যেগুলো অনেক কিছু আছে, প্রশাসনিক সমস্যা, অনেকগুলো অর্থনীতি বহির্ভূত সমস্যা রয়েছে, সেখানে যদি আমরা ভালোভাবে অ্যাড্রেস না করি, তাহলে এই উচ্চ মূল্যস্ফীতি থেকে বেরিয়ে আসা অসম্ভব। এবং আমরা মধ্যমেয়াদে মূল্যস্ফীতি কমতে পারে বলে সম্প্রতি আমরা টাকা এবং ডলারের যে দর বাড়িয়ে দিলাম, টাকার দর ঠিক, হ্যাঁ আচ্ছা, টাকা তো ব্যয়বহুল হবেই, আমরা যে ঋণের সুদহার, এইটা আমরা এখন করলাম, হয়তো এটা ছাড়া আমরা অনেক দিন ধরেই এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম, কিন্তু এর ইমিডিয়েট ইম্প্যাক্ট কিন্তু মূল্যস্ফীতির উপরে পড়বে। এবং যদি এটা বেড়ে গিয়ে পরে আমরা যেটা প্রত্যাশা করতেছি সেটা যদি না হয়, তাইলে কিন্তু আমরা আরো একটা সমস্যায় পড়ব। তো আগামী বাজেটকে আমাদের, আপনি বাজেটের কথা তো বলছেন, আসন্ন বাজেট, এখানে ছোট্ট একটা একটু জানতে চাওয়া রয়েছে, সেটা হচ্ছে যে বাজেটে সুন্দর করে বলা হয় যে মূল্যস্ফীতিকে এতর মধ্যে আটকে রাখা হবে। আমরা প্রত্যেকটা বাজেট ঘোষণার সময় এটা শুনি, আটকে রাখা হবে। সেই আটকে রাখার কিছু কর্মকৌশল বর্ণনা করা হয়, কিন্তু তারপর আমরা আসলে কার্যত সেটা দেখি না। আমরা বারবার 6-এর কথা শুনেছি, কিন্তু 6-এর কথা শুনতে শুনতেই আমরা 10-এর কাছাকাছি। তো এরকম এবারও যদি সেই কাহিনীটা হয় যে সেরকম একটি বলা হলো, বাজেট বক্তব্যে বলা হলো এই করা হবে সেই করা হবে, কিন্তু কার্যত হয় না, তাহলে কি এটা 10-এর উপরে? আপনি যেটা তখন বলছিলেন যে আসলে 10-এর উপরে, কিন্তু তারা দেখাচ্ছে এটা হয়তো 10-এর কোনো রকম নিচে। আমি জাস্ট কি অবস্থা হবে মূল্যস্ফীতিটা, আমি জাস্ট একটু পরিসংখ্যানের বিষয়ে একটু উদাহরণ দিই। সেটা হচ্ছে যে এখনকার 10 বলতে গত বছরের যে বেজ, তার উপরে 10, গত বছরের বেজ যেটা ভিত্তি, এটা তো একটা সূচকের হিসাব হয় আর কি, ইন্ডেক্সের হিসাব হয়। তো সেই ভিত্তিটা গত বছরও কিন্তু জিনিসপত্রের দাম বেশ ছিল, তার উপরে 10%। এখন দেখেন যে এখনকার ভিত্তিমূল্য আরও বেড়ে গেছে, এর উপরে যদি বাড়তি আরও 10% হয়, তাহলে কিন্তু সেটা খুবই হাই। সাধারণত হয় কি, যে এরকম করতে করতে দেখা গেল যে এই ভিত্তিটা এত বড়, তারপরের 5, 6, 7ও কিন্তু অনেকটা চাপ তৈরি করে। যদি বেসটা খুবই, জিনিসপত্রের দাম খুব কম ছিল, তার উপরে 10% বেড়ে যাওয়া যেরকম মানুষের জন্য দুর্ভোগের, কিন্তু উচ্চ মূল্যস্ফীতির উপর আরও 10% কিন্তু তার চেয়ে অনেক বেশি দুর্ভোগের আর কি। হ্যাঁ, তো বাজেটে, আগামী বাজেটে আমরা শুনছি যে মূল্যস্ফীতি 6.5 কিংবা এরকম শুনছি যে 6.5% গড় এরকম লক্ষ্যমাত্রা নেওয়া হবে। হ্যাঁ, তো যদি সেটা অর্জন করতে পারে তাহলে তো ভালোই, কিন্তু বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতেছি, এই লক্ষ্যমাত্রা অর্জন খুবই কঠিন হবে। আর একটা বিষয় বাজেটের ব্যাপারে বলবো যে বাজেটকে এমনভাবেই করতে হবে, আপনি আয়, মানে আপনাকে একটা আয়ের লক্ষ্যমাত্রা, ব্যয়ের লক্ষ্যমাত্রা ইত্যাদি ঘোষণা করবেন, কিন্তু আপনাকে অগ্রাধিকার দিতে হবে যে আপনি বাজেটে এমন কোনো বড় পদক্ষেপ নেবেন না যা এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাঘাত তৈরি করে কিংবা মূল্যস্ফীতিকে আরও উস্কে দেয়। কারণ আপনাকে, যদিও এটা সরকারের আয় এবং ব্যয়ের পরিকল্পনা, কিন্তু এটা একটা সরকারের আসলে এটা একটা মানে অর্থনীতি আমি আগামী 1 বছরে কিভাবে চালাতে চাই তার একটা দলিল কিংবা এক ধরনের দিক নির্দেশনা। তা আমার মনে হয় যে সামনের বাজেটটা মূল ইস্যু হতে হবে যে আমরা জিনিসপত্রের দাম কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, তার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া এবং তা বাস্তবায়ন করা। শুধু মুখের কথা না যে আমরা কমাতে চাই, আসলে কমাতে যা করতে হবে, যেটা কাজ করবে, যে ধরনের পলিসি এবং স্ট্র্যাটেজি,
সেটা করতে হবে এবং মাঠ পর্যায়ে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন হবে, প্রথম বাজেট বক্তব্য হবে। আমরা দেখতে চাই আসলে সেই দিক নির্দেশনাগুলো কতটা ভাবা হচ্ছে, একদম যৌক্তিক যে কথাটা সেটাও ব্যবহার করতে চাই, যৌক্তিকতা এবং তার সাথে যে বাস্তবায়ন সেটা কতটা মাথায় রেখে করা হচ্ছে। অধ্যাপক আইনুল ইসলাম, আপনাকে আরেকটু জি আমি শুনতে চাচ্ছি। পরিবর্তন না করলে আপনি যেটা স্টেপ নেবেন, আপনি যদি নিজে সেটা না মানেন যে আপনাকে যেটা ফেয়ার প্রাইস, আপনি বিক্রেতা, আপনি ফেয়ার প্রাইসটা আপনাকে এনশিওর করা উচিত। আপনি যদি চান কে কী বলে বলুক, আমি আমার যেটা সুবিধা আমি সেই অনুযায়ী মার্কেটে যে করবো, প্রাইস নির্ধারণ করব, তাহলে তো আপনি কোনো দিয়ে পারবেন না। সুতরাং এই যদি ভোক্তা এবং বিক্রেতা যদি দেশপ্রেমিক না হয়, জনগণের কথা চিন্তা না করে, তাহলে কিন্তু এটা কোনোভাবে সম্ভব। দিন শেষে কিন্তু আমরা সবাই চাই শর্টকাট কিভাবে আমি এগিয়ে যাব, শর্টকাট কিভাবে। অর্থ মন্ত্রণালয়ে আমরা নতুন মন্ত্রী পেয়েছি, সেক্ষেত্রে কি কোনো ভাবনার পরিবর্তন একটু হলেও হতে পারে? যদিও একই সরকার, আমরা বলবো যে একই ক্ষমতাসীন দল। অর্থমন্ত্রী উনি কিছুটা চেষ্টা করছে, তার কিছু সিমটম আমি পেয়েছি যে এই যেগুলো হচ্ছে এগুলো কিন্তু ওনার একটা আছে যে IMF এই জিনিসগুলোকে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, কারণ উনিও তো অর্থনীতিবিদ বলতে, উনি তো ইকোনমিক্সের, কিন্তু সেখানেই মানে কোনো কিছু পাওয়া যায় কিনা এবং সেটা চেষ্টা হচ্ছে। আরেকটা কথা বলি আমি, যে আমাদের হতাশ হওয়ার কিছু নেই। এই যে মেগা প্রজেক্টগুলো সরকার প্রচুর ঋণ নিয়ে যেটা করেছে, সেটা সুফল আমরা কিন্তু পাওয়া শুরু করব হয়তো আর কিছুদিনের মধ্যে। এটা কিন্তু আমাদের অর্থনীতিতে প্রভাব পড়বে। এখন যেটা আপনি যেটা বললেন যে লোন করার ব্যাপারে আমরা ঘাটতি বাজেট করছি, কিন্তু এটা সুফল পেতে একটা সময় লাগে। এটা কিন্তু আমরা সুফল পাওয়া শুরু করবো, যেমন পদ্মা ব্রিজ সরাসরি পেয়েছি, তারপরে যে বিশেষ করে চিটাগংয়ের যে পোর্ট রিলেটেড যেটা মাতারবাড়ি, এগুলো যদি আমরা পাওয়া শুরু করি, এখানে অনেক ডিবেট আছে, ঠিক আছে, কীভাবে খরচ হলো না হলো সেই ডিবেটগুলো কথা বাদই দিলাম। এর সুফলটা যদি পাই, যেমন এই যে মেট্রো রেলের কথা বলেন, আপনি নিজে যদি দিকে মুভ করেন, মানুষের জন্য কত যে সব করতে হবে আজকে, যদিও সেটা সুফল যেমন পাবো। গোলাম রহমান, আশা করছি আপনি শুনতে পাচ্ছেন। জি জি, যে কথাটা অধ্যাপক আইনুল ইসলাম বলছিলেন যে আমরা আসলে এই যে একদম মেগা প্রজেক্টগুলো সুফল তো পাবো, সেগুলো পেতে হয়তো কিছুটা সময় লাগবে। পাশাপাশি এই ভাবনাটাও তো আমাদের রয়েছে যে আমাদের দেশ যদি মধ্যম আয়ের দেশের দিকে যায়, দেশের সামনে অনেক চ্যালেঞ্জ। এখন ঋণগুলো যেভাবে পাচ্ছি, এভাবে তো এইরকম শর্ত সাপেক্ষে ঋণ পাবো না, সেগুলো অনেক বেশি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যখন যেতে হবে, তখন আসলে এই মূল্যস্ফীতি, এই সাধারণ মানুষের কষ্ট, সেই চিত্রটা কেমন হবে? ছোট্ট করে আপনাকে শুনে নিয়ে আজকে আয়োজন শেষ করব। আপনার সবচেয়ে বড় কথা হলো মানুষের জীবন মান। মুদ্রাস্ফীতির চেয়ে যদি আয় রোজগার বেশি হয়, আপনার প্রোডাক্টিভিটি যদি বাড়ে, উৎপাদন যদি বাড়ে, তাহলে কিন্তু মানুষ ভালো থাকে। তাই আমরা এলডিসির থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাব 2026 সালে। তখন কিন্তু অনেক কনসেশনাল রেট বা কনসেশন আমরা যেটা আন্তর্জাতিক বাজারে অথবা আর্থিক ব্যবস্থা পাচ্ছি তা পাবো না। তাই আমাদেরকে জোর দিতে হবে উৎপাদনশীলতা বৃদ্ধিতে, উৎপাদন বৃদ্ধিতে, মানুষের আয় রোজগার এবং কর্মসংস্থানের বৃদ্ধিতে। আমরা আশা করব এইসব বিষয়ে আমাদের আগামী বাজেটে যথাযথ প্রতিফলন হবে। আমাদের মুদ্রানীতিতে, আমাদের আর্থিক ব্যবস্থাপনা, আমাদের বাণিজ্য মানে ট্রেড পলিসিতে এবং সর্বক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি, মানুষের আয় রোজগার বৃদ্ধি গুরুত্ব পাবে, এই প্রত্যাশা করছি। জি, গোলাম রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আপনাকেও আমাদের শোনার সুযোগ হয়েছে, আমাদের সাধারণ দর্শকরা শুনতে পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও। এবং সেই সাথে অধ্যাপক আইনুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাকির হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের যে আলোচনা, এই আলোচনার মধ্য থেকে এই কথাটা কিন্তু খুব বেশি সুস্পষ্ট। মুদ্রানীতি যে শব্দটা এসেছে আলোচনায়, এই মুদ্রানীতি আসলে অনেকটা ইকুইলিব্রিয়াম স্টেট চিন্তা করে নিতে হবে, কারণ ভারসাম্য যদি না থাকে, একদিকে যদি খুব বেশি মূল্যস্ফীতির উপর জোর দিয়ে মুদ্রানীতি প্রণয়ন করা হয়, তাহলে হয়তো অনেক উন্নয়ন প্রকল্প বন্ধ হবে, কর্মসংস্থানের সুযোগ বন্ধ হবে, সেখান থেকে সাধারণ মানুষের যে আয় রোজগারের ব্যাপারটা সেটা কমে যাবে।
সেইটা বাড়ানো যেমন দরকার, আবার মূল্যস্ফীতি কমানোও দরকার। তাই এখানেও আমরা ভারসাম্য চাচ্ছি, যারা রয়েছেন এটা নিয়ে ভাববেন, এটা নিয়ে সিদ্ধান্ত নেবেন এবং বাস্তবায়নে যাবেন, তারা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, আমরা শুধু প্রত্যাশাই রাখতে পারি। কিন্তু সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা, মাথাপিছু আয়, সেই বিবেচনাটাও যেন তাদের মাথায় থাকে। না হলে এক শ্রেণীর মানুষ যারা অনেক বেশি ধনী বলবো, কিংবা যারা অনেক বেশি সক্ষমতা নিয়ে রয়েছেন, তাদের দিকে তাকালে এই নিম্ন আয়ের মানুষ বা দরিদ্রসীমার নিচে যারা বাস করছেন, তাদের সেই যে নিরাপত্তা বেষ্টনী, এই সামগ্রিক বিষয় চিন্তা না করলে আমরা সামনের দিকে এগোতে পারবো না। কারণ বাংলাদেশের সামনে সত্যিকার অর্থে অনেক বড় চ্যালেঞ্জ। প্রত্যাশা রাখি যেন সেই কাজগুলোই অনেক বেশি ভারসাম্যপূর্ণ অবস্থায় মীমাংসিত হয়। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।